নীতি সহায়তার অভাবে নানামুখী সংকটে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। রাজধানীতে 15তম এক্সপো উদ্বোধন। প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিতে স্বর্ণ আমদানি নীতিমালা সহজ করার তাগিদ। চোরাচালান বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান। এবং চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.6%। মার্কিন শুল্কে ঝুঁকি বাড়বে বাণিজ্যে, বিশ্বব্যাংকের পূর্বাভাস। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। নীতি সহায়তার অভাবে নানামুখী সংকটে রয়েছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। এমন অভিযোগ করে খাত সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক শিল্পের রপ্তানি অব্যাহত রাখতে এই খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। রাজধানীতে 15তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠন করতে পারলে ব্যবসা সহজীকরণ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে বিএনপি। তৈরি পোশাক সহ রপ্তানিমুখী একাধিক শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং প্যাকেজিং সামগ্রী তৈরি ও সরবরাহে শতভাগ চাহিদা পূরণ করে আসছে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। তবে নীতি সহায়তার অভাবে এখনও নানামুখী সংকটে জর্জরিত এ খাত। এমন সব সংকটের মধ্যেই বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 4 দিনব্যাপী 15তম গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো 2026, যেখানে তুলে ধরা হয়েছে আধুনিক প্রযুক্তি, কমপ্লায়েন্স ও প্রতিযোগিতামূলক সক্ষমতার নানা দিক। উদ্বোধনী অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা বলেন, গার্মেন্টস শিল্পে টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। বন্ডের অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিশ্ব ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী $700 বিলিয়ন চাহিদা, আমরা কতটুকু আমরা দিতে পারতেছি না নীতি সহায়তার কিছু ছোট ছোট কারণে। আপনারা জানেন 300 জিএসএম এর নিচে কোনো পণ্য আপনার বন্ডে ইপিজেড এর বাইরে আনা সম্ভব না। যারা বন্ডের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেন, আমরা আপনাদের পাশে আছি। কারণ ওই কিছু সংখ্যক বন্ডের অপব্যবহারকারী দুর্বৃত্তদের কারণে পুরো সেক্টর সাফার করবে, এটা হতে পারে না। এ সময় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ড অডিট শিথিল সহ ব্যবসা সহজ করতে কাজ করছে এনবিআর। আপনাদের সাথে যেটা সরাসরি সম্পৃক্ত যে বন্ড, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, আমার সাথে পাশাপাশি কথা, আমি নিজেও কনভিন্স না যে আমি কি মাল আনলাম সেটা রেকর্ডেড, আমি কি মাল বিদেশে পাঠালাম সেটাও রেকর্ডেড, তাহলে আমাকে প্রতি বছর কেন অডিট করতে হবে? এটারও আমরা একটা জুৎসই সমাধান বের করব। সরকার গঠন করতে পারলে ব্যবসা সহজীকরণের পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশের বাইরে বিশ্ব অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ 18টি দেশের 350টি প্রতিষ্ঠান। 1500 স্টলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য ও মেশিনারি প্রদর্শন করছে তারা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। বাজারকে প্রতিযোগিতামূলক করতে স্বর্ণের আমদানি নীতিমালা সহজ করা দরকার বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে বন্ধ হবে চোরাকারবারি, বাড়বে রাজস্ব আয়। স্বর্ণ আমদানির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে অনুমতিপত্রের জন্য আবেদন থেকে শুরু করে স্বর্ণ খালাস পর্যন্ত সময় লাগে গড়ে 30 থেকে 35 দিন। এই দীর্ঘ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $200 থেকে $300 পর্যন্ত ওঠানামা করে। পাশাপাশি আমদানি পরবর্তী 7.5% ট্রেড ভ্যাট প্রাথমিক অবস্থাতেই স্বর্ণের মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলে। বুধবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে মিট দ্য বিজনেস অংশীজন সভায় এসব জটিলতার কথা তুলে ধরেন বাজুস নেতারা। সময়ের দীর্ঘসূত্রিতার ফলে ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক মুনাফা কমে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যবসায়ীরা বলেন, অতিরিক্ত মূল্য সংযোজন করের কারণে বিদেশ থেকে স্বর্ণ কেনার সঙ্গে সঙ্গে দেশের বাজারে এর দাম 25 থেকে 30 হাজার টাকা বেশি হয়। পদ্ধতিগত ও উৎপাদনগত কারণেও বাড়ে স্বর্ণের দাম।
আমরা যখন ক্রেতার কাছে বিক্রি করবো তখন 5% দেয়। মানে আমি তো কোনো ব্যাংকে আমি দেবো না, সমস্ত ব্যাংকটাই তো আমি যে 5% ব্যাংক আমি ইম্পোর্টারকে দিয়ে দিচ্ছি, সে ব্যাংকটা তো আলটিমেটলি আপনার ক্রেতার উপর দিয়ে পড়ছে। তাহলে ক্রেতাকে আমি একটা নিচ্ছি 5%। এই সমস্যার সমাধানে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে চোরা কারবারি বন্ধের পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় করকে জনগণের হক উল্লেখ করে কর ফাঁকি দিয়ে জনগণের হক নষ্ট না করার আহ্বান জানান তিনি। যারা ব্যবসায় আছে তাদেরকে ইম্পোর্ট করা, আর আমি মনে করি কোনো ইম্পোর্টের বিষয়ে যে ইম্পোর্ট করতে চায় তাকে ইম্পোর্ট করতে দেওয়া উচিত, যাতে করে কম্পিটিশনটা ঠিক থাকে এবং প্রবলেমগুলো আমাদের দিক থেকে যেগুলো আছে সেগুলো সলভ করি। আর আমদানি ক্ষেত্রে যেটা সহজ করা দরকার, নীতিমালা অথবা গভর্নমেন্টের যে লাইসেন্স। দেশে স্বর্ণের অবৈধ প্রবেশের সাথে এনবিআর এর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। জানান এ খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এনবিআর। আমরা বলছি যে এখানে আমরা ডিসিপ্লিন আনতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 4.6% হবে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে 2026-27 অর্থ বছরে প্রবৃদ্ধি বেড়ে 6.1% হতে পারে। বুধবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে মানুষের ভোগ ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ কমবে। এছাড়া 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমবে। বিশ্বব্যাংক বলছে ঋণের প্রবাহ কমায় ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলেও মনে করছে বিশ্বব্যাংক। টেকসই ব্লু ইকোনমি গড়ে তোলার লক্ষ্যে মৎস্য ও সামুদ্রিক খাতে সহযোগিতা জোরদারে জাপানের খ্যাতনামা সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি মিডা। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উপস্থিতিতে এই স্মারক সই হয়। এমইউতে স্বাক্ষর করেন মিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসপিএফ-এর ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক মিৎসুতাকো মাকিনো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসপিএফ-এর সভাপতি ডক্টর আতসুশি সুনামি আনুষ্ঠানিকভাবে এই চুক্তি অনুমোদন করবেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই এমইউ দেশের সমুদ্র রক্ষা এবং পরিচ্ছন্ন রাখতে সহায়তা করবে। আজ কিছুটা ঊর্ধ্বগতি পুঁজি বাজারের সূচকে, তবে কমেছে সার্বিক লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,966 পয়েন্টে। 2.20 পয়েন্ট বেড়ে ডিএসইএস এর সূচক বেড়ে দাঁড়িয়েছে 997 পয়েন্টে। বেড়েছে ডিএস30। বুধবার সর্বমোট লেনদেন হয়েছে 369 কোটি 67 লাখ টাকা, যা গতকালের তুলনায় কম। এদিন 174টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 174টির এবং অপরিবর্তিত ছিল 87টির দর। নিজস্ব প্রযুক্তির বদলে এবার গুগলের জেমিনাই মডেল ব্যবহার করে সিরি এবং অন্যান্য এআই ফিচার আপগ্রেড করবে অ্যাপল। দুই টেক জায়ান্টের এই বহু বছরের চুক্তির মাধ্যমে অ্যাপল তাদের এআই কাঠামোর জন্য গুগলের উপর নির্ভর করছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঐতিহ্য ভেঙে অ্যাপলের এই আউটসোর্সিং কৌশল ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে। ওপেন এআইয়ের পর এটি তাদের দ্বিতীয় বড় পার্টনারশিপ। তবে দুই টেক জায়ান্টের এই জোট নিয়ে নড়ে চড়ে বসতে পারেন বাজার নিয়ন্ত্রকরা। দর্শক, আর এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।